দিল্লির এক সাধারণ সোসাইটিতে থাকতো এক বসু পরিবার। সেখানে ছিল মা অনিতা আর তার মেয়ে প্রিয়া। প্রিয়া, টিফিনটা তো নিতে ভুলে গেলি। থাক মা, আমার দেরি হয়ে যাচ্ছে, বন্ধুরা অপেক্ষা করছে, আমি ক্যান্টিনে খেয়ে নেব। ওহ, এখনকার এই ছেলেমেয়েরা না। তখনই ওনাদের প্রতিবেশী বাইরে বেরিয়ে আসেন। যা বলেছেন মিসেস বোস, আমার ছেলেও না এরকমই করে। দেখুন না, সকাল থেকে ওর জন্য টিফিন তৈরি করলাম আর এখন টিফিনটা না নিয়েই চলে গেল। আপনার কষ্টটা বুঝতে পারছি, আজকাল তো এরকমই হয়। অনিতা সুশীলা রোজ নিজেদের মধ্যে কথা বলতো। বছর ঘুরে যায় কিন্তু তাদের রুটিন বদলায় না। এদের ঘর এতটাই কাছাকাছি ছিল যে আড্ডা দিতে এদের বাড়ি থেকে বেরোতে হতো না। একদিন রাতে সেই সোসাইটিতে একটা চোর এলো। সে দেখলো সব বাড়ির কোনো না কোনো লাইট জ্বলছে। এই রে, বিল্ডিং এ সব লোক জেগে আছে, আমার পরে আসাই উচিত হবে। কিন্তু হঠাৎ তার নজর অনিতার ঘরের ওপর পড়ল। ওই ঘরে মনে হচ্ছে কেউ নেই, এর থেকে ভালো সুযোগ আর আসবে না। চোরটা পাইপ বেয়ে ওপরে উঠতে লাগলো। ওপরে উঠে একটা তারের সাহায্যে সে জানালার হুড়কো খুলে দিল। কিন্তু যখনই সে ভেতরে গেল, এক ভয়ানক দৃশ্য দেখতে পেল। ওর সামনে অনিতা আর প্রিয়ার লাশ পড়েছিল। চোর ঘামতে লাগলো, বুঝতে পারছিল না কি করবে। চোর তাড়াতাড়ি পাইপ বেয়ে নিচে নেমে আসলো আর পালিয়ে গেল। সেখান থেকে বেরিয়ে সে সোজা পুলিশ স্টেশনে গেল আর ইন্সপেক্টরকে সব কথা জানালো। হতে পারে তুমি চুরি করতে গিয়ে ওদের দুজনকে খুন করেছো আর বাঁচার জন্য আমার কাছে এসেছো। না স্যার, আমি এরকম কিছুই করিনি। ওই লাশ দুটো দেখে আমি ভয় পেয়ে গেছি আর সোজা এখানে এসেছি। আমি চোর হতে পারি কিন্তু খুনি নই। হাবিলদার, একে অ্যারেস্ট করো। চোরটাকে জেলে বন্দি করে ইন্সপেক্টর আর হাবিলদার অনিতার ঘরের উদ্দেশ্যে রওনা দিল। ইন্সপেক্টর বডি পরীক্ষা করে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিল। পরের দিন ইন্সপেক্টর ফরেনসিক এক্সপার্টের সাথে দেখা করতে গেল। স্যার, এই দুজনের মৃত্যু 3 মাস আগেই হয়ে গেছে। হোয়াট? এরা 3 মাস ধরে মরে পড়ে আছে আর বডি থেকে কোনো দুর্গন্ধ বেরোচ্ছে না? সেটা তো আমিও বুঝতে পারছি না স্যার। এতক্ষণে তো বডি ডিকম্পোজ হতে শুরু হওয়ার কথা। আর মৃত্যুর কারণ? ছুরিতে। প্রিয়াকে অন্য কেউ ছুরি মেরেছে আর অনিতা নিজেই নিজেকে ছুরি মেরেছে। এটাও তো হতে পারে অনিতা প্রিয়াকে মারার পর নিজেকে মেরেছে। হ্যাঁ, এটার চান্স খুবই বেশি। ঠিক আছে স্যার। সেখান থেকে ইন্সপেক্টর সুশীলার বাড়ি যায়। স্যার, ওদের কে মেরেছে? এটাই তো জানার আছে। যাই হোক, এটা বলুন তো, 3 মাস ধরে আপনার পাশের বাড়ির ঘর বন্ধ হয়ে পড়ে আছে, অথচ আপনার কোনো সন্দেহ হয়নি? না স্যার, কাল অবধি তো সব ঠিকই ছিল। সব ঠিক ছিল মানে? কালকেই তো মিসেস বোসের সাথে আমার কথা হলো। হোয়াট? কি করে সম্ভব? ওরা তো মারা গেছে, 3 মাস হয়ে গেছে। কি? না স্যার, আপনি যে কাউকে জিজ্ঞেস করে নিন, ওরা তো কালকেও বেঁচে ছিল। এই কালকেও তো আমি প্রিয়াকে দেখেছি। এটা শুনে ইন্সপেক্টর অবাক হয়ে যায়। উনি ভাবতেই পারছিলেন না এটা কি করে হতে পারে। ইন্সপেক্টর বাকি লোকেদেরও জিজ্ঞাসা করে, কিন্তু সবাই একই উত্তর দিল, ওই মা আর মেয়ে কাল পর্যন্ত জীবিত ছিল। কিছুদিন পর সুশীলা পুলিশ স্টেশনে আসে ইন্সপেক্টরের সাথে দেখা করতে। স্যার, কিছু একটা গড়বড় আছে। কেন? কি হলো? এখনো ওই ঘরে লাইট জ্বলে, রোজ রোজ ধূপের গন্ধ আসে। মনে হয় যেন ঘরে কেউ আছে। কি সেটা তো বুঝতে পারি না। কিন্তু আমরা তো ওই বাড়িটা সিল করে দিয়ে এসেছি। স্যার, আপনি নিজেই একবার ইনভেস্টিগেট করুন। ঠিক আছে, আজকে রাতে আমি নিজেই যাব। সুশীলা ওখান থেকে চলে যায় আর ইন্সপেক্টর দ্বিধায় পড়ে যায়। সেই দিন রাতে ইন্সপেক্টর আর হাবিলদার বাড়ি থেকে কিছুটা দূরে নিজেদের জিপে বসেছিল। স্যার, এখনো অবধি তো সব ঠিক আছে। তাছাড়া আমরা তো বাড়িটা সিল করেছি, কি করে সেখানে কেউ ঢুকে যেতে পারে? হ্যাঁ, এই কেসটা খুবই অদ্ভুত। মারা গেছে 3 মাস হয়ে গেছে
অথচ সবাই বলছে ওরা নাকি বেঁচে আছে। কিছু একটা গন্ডগোল তো আছেই সঞ্জয়, সেটাই আমাদের জানতে হবে। ঠিক আছে স্যার, আপনি একটু রেস্ট নিতে পারেন, আমি বাড়িটার দিকে নজর রাখছি। না সঞ্জয়, এই কেসটা আমার ঘুম ছুটিয়ে দিয়েছে, আমার ঘুম আসছে না। তাহলে তাহলে চলুন স্যার, আমি আর আপনি ফোনে সাপ লুডোর গেম খেলি। ভালো আইডিয়া, আমরা জেগেও থাকবো আর এন্টারটেনমেন্টও হবে। ইন্সপেক্টর হাবিলদার ফোনে সাপ লুডো গেম খেলছিল। হঠাৎ অনিতার ঘরের লাইট জ্বলে ওঠে। ওই দেখো সঞ্জয়, লাইট অন হলো কি করে? ওরা দুজন জিপ থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ালো, আর তখনই অনিতাও বাইরে এসে দাঁড়ায়। ওই দেখে ওদের মাথা ঘুরে গেল। হাবিলদার ওখানেই অজ্ঞান হয়ে যায়। সঞ্জয়, সঞ্জয়, ওঠো সঞ্জয়, ওঠো। ভূত 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 স্যার, ওখানে ভূত। ইন্সপেক্টর হাবিলদারকে জিপে বসিয়ে দেয় আর একা অনিতার বাড়ির দিকে যেতে থাকে। ইন্সপেক্টর গেটের তালা খুলে ভেতরে গেল। ভেতরে যেতেই জোরে জোরে ঝগড়ার আওয়াজ শুনতে পেল। আমি বলছি প্রিয়া, ওই ছেলেটা তোমার জন্য ঠিক না। মা, আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। এই দিন দেখার জন্য তোকে আমি মানুষ করেছি। আমি জানি না। ওই ছেলেটা 3 বার বিয়ে হয়েছে আর 3 বার ডিভোর্স। কোনো মেয়ে ওকে বোঝেনি তাই। আর মা, আমরা একে অপরের পরিপূরক। ও তোর সাথে তাই করবে যা ও আগের বউদের সাথে করেছে। মা, তুমি ওকে ভালো করে জানো না তাই। যাই হোক, আমি ওর বাচ্চার মা হতে চলেছি। হে ভগবান, এ তুমি কি করলে? সবার কাছে এবার আমি মুখ দেখাবো কি করে? সমাজ সমাজ আমাকে কি বলবে? বাপ মরা মেয়েকে আমি শিক্ষা দিতে পারিনি। মা, তুমি এখনো সমাজের কথা ভাবছো, আমার না। আমি তোমার কথাই ভাবছি, আর তোমাকেও এই সমাজেই থাকতে হবে। তাই কালই তোমার অ্যাবর্শন করাতে হবে। আমি অ্যাবর্শন করাবো না, তোকে করাতেই হবে। না, করাবো না। প্রিয়া, তোকে করাতেই হবে, না হলে আমি। না হলে কি? মেরে ফেলবে তো? হ্যাঁ। বলেই অনিতা প্রিয়াকে ছুরি মেরে দেয়। আমি কি করলাম? প্রিয়া আমার মেয়েটাকে মেরে ফেললাম। তারপর অনিতা নিজেকেও ছুরি মেরে দেয়। সব ঘটনাটা ইন্সপেক্টর স্বচক্ষে দেখে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে জ্ঞান ফেরার পর সে বুঝতে পারছিল না তার সাথে কি হয়েছে, কি করে আর কেন মার্ডার হলো সেটা তো সে বুঝতেই গেছিল। কিন্তু ফাইলে সে কি লিখত? অনিতা আর প্রিয়ার আত্মাই তাকে সব জানিয়েছে। আজও সেই বাড়িতে অনিতা আর প্রিয়ার ঝগড়ার আওয়াজ শোনা যায়। প্রতিবেশীরা সেই ভয়ে রাতে বাড়ির বাইরে বেরোয় না। আর এই বাড়ি দিল্লির হন্টেড জায়গার মধ্যে গণ্য করা হয়। আজমগড়ের এক বাড়িতে রাতে নানা রকম চিৎকার শোনা যেত। হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাও, হেল্প হেল্প, বাঁচাও! বাঁচাও। এরকম কেন হতো আসুন জেনে নিই। রামানুজ ও তার পরিবার মাদ্রাজের একটা ছোট্ট গ্রামে থাকত। মা, আমাদের আজমগড় যেতেই হবে, আমার ট্রান্সফার হয়ে গেছে। তুই ও তোর বউ যা, আমি আর সরা এখানেই থাকবো, আমরা যাব না। কিন্তু মা, তোমায় ছাড়া আর আমার সোনামাকে ছাড়া আমি কি করে থাকবো? তা আমি জানি না। আমি এখানে জন্মেছি আর এখানেই মরব। তাছাড়া আমি নর্থ ইন্ডিয়া যাব না। ওখানকার রীতিনীতি, জীবনযাত্রা আর আমাদের জীবনযাত্রা অনেক আলাদা। আর আমাদের কুলদেবী তিনিও তো এখানেই আছেন। আমি যাচ্ছি না। তুই চাইলে তোর মেয়ে সরাকেও নিয়ে যা। এমনিতেও ও অনেক বড় হয়ে গেছে। গ্রামে ভালো কলেজ কোথায় আছে? ওখানে গেলে হয়তো ওর পড়াশোনা আরো ভালো হবে। মা, এটা কি তোমার লাস্ট ডিসিশন? বলো। হ্যাঁ। রামানুজের অনেকবার বলার পরেও তার মা আজমগড় আসতে রাজি ছিল না। তখন রামানুজ
তার স্ত্রী ও মেয়েকে নিয়ে গোছগাছ শুরু করলো। সরা, মনে রেখো, ওখানে গিয়ে আমাদের সংস্কার ভুলে যেও না। আর রোজ কুলদেবীর পূজা করো, না হলে উনি রেগে যাবেন। আর কুলদেবীর রাগ ভাঙানো খুব মুশকিল কিন্তু। হ্যাঁ দিদা। আর পরের দিন রামানুজ তার স্ত্রী আর মেয়ের সঙ্গে সরকারি গাড়িতে বেরিয়ে পড়ল। কিন্তু ওরা জানতো না যে ওদের সাথে কি হতে চলেছে। ওরা সবাই খুব খুশি ছিল। কত ভালো হতো বলো দিদা যদি আমাদের সাথে আসতো। তুই তো দিদাকে চিনিস, কত বললাম আমি, কিন্তু না শুনলে কি করব। বাদ দে, যাই হোক, তুই শুধু একটা কথা মনে রাখিস যে আমাদেরকে তাড়াতাড়ি ওখানকার লোকেদের সাথে মিশে যেতে হবে, আপন করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা কি আর জানি না। আর তোমার সরার জন্য নতুন কলেজও তো খুঁজতে হবে ওখানে। সে আমি আমার কলিগকে বলে দিয়েছি, আমরা গেলেই ও সরার অ্যাডমিশন ভালো কলেজে করিয়ে দেবে। রামানুজ ও তার পরিবার আজমগড় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। সূর্যও ডুবে গেছিল তখন। ওরা গাড়ি থেকে নেমে চাঁদ দেখতে পেল আর নমস্কার করল। তখনই তার অফিস কলিগ সেখানে এলো। রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, ব্যাস একটু টায়ার্ড লাগছে। এখন আপনারা গাড়ি থেকে নেমে কাকে নমস্কার করলেন? আচ্ছা, ওটা আসলে আমাদের কালচারে চাঁদকেও নমস্কার করা হয়, যেমন সকালে সূর্য দেবতাকে নমস্কার করা হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু অড না এটা একটু, চাঁদকে নমস্কার করা? আমাদের ওখানে তো সবাই করে, সেই জন্য আমাদের কাছে তো এটা কমন। আচ্ছা বিবেক, কাল সকালে কোনো পুরোহিতকে নিয়ে এসো। সবার আগে ঘরে কুলদেবীর মূর্তি স্থাপনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে আমি পুরোহিতকে বলে রেখেছি। উনি সকাল 6টায় চলে আসবেন। ততক্ষণে আপনারা একটু রেস্ট নিন, আমি খাবারও টেবিলে রেখে এসেছি। থ্যাংক ইউ বিবেক, সো কাইন্ড অফ ইউ। বিবেক সেখান থেকে চলে গেল। রামানুজ ও তার পরিবার বাড়ির ভেতরে গেল। এতটা জার্নি করে ওদের খুব খিদে পেয়ে গেছিল। ওরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সোজা খেতে বসলো। মা, ধোসা নেই? সরা, এটা নর্থ ইন্ডিয়া, এখানে ডিনারে ধোসা খায় না। কিন্তু আমরা তো ধোসাই খাই। তুমি এখন এই পরোটা সবজি খেয়ে নাও, কাল আমি তোমায় ধোসা বানিয়ে খাওয়াবো। সরাকে অনিচ্ছা সত্ত্বেও পরোটা আর সবজি খেতে হলো। এরপর ওরা নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে পুরোহিত এলেন কুলদেবীর মূর্তি স্থাপন করতে। বলছিলাম, আপনাদের কুলদেবীর মূর্তি স্থাপন করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি ভেতরে আসুন। পুরোহিত ঠাকুর ঘরের মন্ত্র জপ করতে শুরু করলেন। কুলদেবীর মূর্তি আনুন, আর একটা পাত্রে দুধও আনুন। রামানুজের স্ত্রী দুধের পাত্র নিয়ে এলো, আর রামানুজ একটা লাল কাপড়ে মোড়া কুলদেবীর মূর্তি নিয়ে এলো। রামানুজ মূর্তিটা পুরোহিতকে দিল। পুরোহিত মূর্তির অভিষেক দুধ ঢেলে করল। এরকম মূর্তি আমি প্রথমবার দেখলাম। কোন দেবীর প্রতিমা এটা? এটা রুদ্র ভৈরবীর মূর্তি। রুদ্র ভৈরবীর মূর্তি তো বেশিরভাগ তান্ত্রিক আর অঘরীরাই পুজো করে। না না ঠাকুর মশাই, আমাদের গ্রামে সবাই তো রুদ্র ভৈরবীর মূর্তিকেই পুজো করে। ঠিক আছে, আমি মূর্তি স্থাপন করে দিচ্ছি। ঠাকুর মশাই মন্ত্র পড়ে মূর্তি স্থাপন করে দিলেন। তারপর নিজের দক্ষিণা নিয়ে ওখান থেকে চলে গেলেন। যখন মন্দিরে রামানুজের প্রতিবেশী এলো, তখন ঠাকুর মশাই তাদেরকে বললেন, সাবধানে থেকো, তোমাদের পাশের বাড়ির লোক মনে হয় তান্ত্রিক। হ্যাঁ, দেখে তো খুব সরল সাদাসিধে মনে হলো। এরা আবার তান্ত্রিক নাকি গো? আমি তো জানি না বাপু, ওই ঠাকুর মশাই তো বললো। ওই 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 দেখো, ওই দেখো, ওরা ছাদে দাঁড়িয়ে চাঁদকে আবার নমস্কার করছে। তার মানে তো এরা পাক্কা তন্ত্রমন্ত্র জানা হবে। প্রতিবেশীরা
ভেতরে ভেতরে আলোচনা শুরু করলো। এরপর একদিন প্রতিবেশীরা একটা সভা ডাকলো। আমাদের এমন তন্ত্রবিদ্যা জানা লোককে আমাদের গ্রামে থাকতে দেওয়া উচিত নয়। আমারও তো খুব ভয় করছে। আমি তো আগেই শুনেছি এইসব তন্ত্রমন্ত্রের লোকেরা বাচ্চাদেরও আবার বলি দেয়। আমার তো ভেবেই বুক কেঁপে উঠছে। আমাদের উচিত এই গ্রাম থেকে ওদের বের করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের সবার উচিত। আমাদের সবার উচিত। একে বের করে দেওয়া উচিত এদের। হ্যাঁ হ্যাঁ, এদেরকে থাকতে দেওয়া যাবে না। চলুন হ্যাঁ, চলুন। এদের থাকতে দেওয়া যাবে না। চলুন চলুন। প্রতিবেশীরা সবাই দল বেঁধে রামানুজের বাড়ি পৌঁছে গেল। তখন রামানুজ ও তার পরিবার সন্ধ্যা আরতি করছিল। কি হয়েছে? কোনো প্রবলেম? প্রবলেম হলে তোমরা তন্ত্রমন্ত্র করো। আমরা তোমাদের মতো লোকেদের আমাদের গ্রামে থাকতে দিতে পারবো না। তোমাদের এই গ্রাম ছাড়তেই হবে। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা এসব কিছুই করি না। তাহলে এই মূর্তি এখানে কি করছে? এটা আমাদের কুলদেবী রুদ্র ভৈরবীর মূর্তি। ইনি তো প্রেতদের দেবী, তাই না? হ্যাঁ, কিন্তু ইনি আমাদের কুলদেবী। প্রতিবেশীরা সবাই রামানুজের পরিবারের দিকে এগিয়ে গেল। এই সময় ভুলবশত রামানুজের স্ত্রীর শাড়িতে প্রদীপের আগুন লেগে গেল। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও! রামানুজ বাঁচাতে আসলে তাড়াহুড়ায় ওখানকার দ্বিতীয় প্রদীপটিও পড়ে যায়, যার ফলে পুরো আগুন লেগে গেল। রামানুজ ও তার পরিবার আগুনে পুড়তে লাগলো। আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো। বাঁচাও, প্লিজ প্লিজ হেল্প! পুরো পরিবার সাহায্যের জন্য আকুতি জানাতে লাগলো, কিন্তু কেউ তাদের সাহায্য করলো না। সবাই নিজেদের বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে গেল। ওই দিনের পর থেকে রোজ রাতে ওই বাড়ি থেকে আর্তচিৎকার ভেসে আসে। আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো। বাঁচাও, প্লিজ প্লিজ হেল্প! রাত্রিবেলা প্রতিবেশীরা কেউ সাহস করে বাড়ির আশেপাশেও যায় না। এখন এই বাড়িকে সবাই ভুতুরে পরিবারের বাড়ি বলেই চেনে। আজও রামানুজের পরিবার রোজ সেই আগুনে পড়ে। আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, সাহায্য করো।